guys, আমরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের আমাদের ভিডিওটি হলো আমরা আজকে ঢাকা থেকে পিরোজপুর পর্যন্ত যাব। তো আমরা প্রথমে বাবুবাজার ব্রিজ পার হয়ে এই দিক দিয়ে আপনার সোজা একেবারে মাওয়া চলে আসছি। তো ঈদের সময় আমার এটাই পার্টস যাওয়া এইভাবে একেবারে খুবই টাইম আর কি। এর আগে আমি আগে পরে গেছি কিন্তু এত গাড়ির চালন কখন বাপরে বাপ, এত গাড়ি, অনেক গাড়ি আপনার দেখতেই পাচ্ছেন যে এত গাড়ি মনে হয় যেন একেবারে খুব জ্যাম পড়ছে। ঢাকার কোনো গুরুত্বপূর্ণ শহরে আছে, বুঝাই যায় না যে এটা ঢাকা বা গায়ে। যাই হোক, আমার তো বাইক, আমার তো আর সমস্যা নাই, সেটাতে আস্তে আস্তে সুন্দর আস্তে আস্তে চলে যেতে পারবো, সেভাবে চলে যেতেছি। প্রচুর গাড়ি, রিস্ক থাকে সামনে, সুন্দর করে চালানোর জন্য একটু রিস্ক থাকে, তাই সেটা সুন্দরভাবে চালাই। আস্তে আস্তে চালানো শুরু করলাম। একটা বিষয়, আপনার এত গাড়ি যে দেখে আসলে ভালোই লাগতেছে যে অনেক গাড়ি। এখন আবার আস্তে আস্তে ফাঁকা হইতেছে, এখানে একেবারে ঢাকার গাড়িগুলো আসতেছে, আবার এখান থেকে আবার বাবুবাজারের ব্রিজের ওই দিকটা যে গাড়িগুলো, ওই গাড়িগুলোও আসতেছে। এর জন্য হয়তো বা একটু জ্যাম লাগতেছে, এদিকে তো আবার কিছুটা ফাঁকা ফাঁকা লাগতেছে। তবে একটা বিষয় কি, আমার বাবুবাজারের ব্রিজ পার হইয়া এইবারে ঢাকা বাংলা হাইওয়েতে উঠতেই আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এত প্রচন্ড জ্যাম ছিল, সেটা আসলে মহিলা পূজা বলুন, এত জ্যাম ছিল। যাই হোক, অবশেষে খুব ভালোভাবে যাইতেছে আলহামদুলিল্লাহ। দেখি কতদূর যাওয়া যায়। গাড়ির স্পিড আছে মোটামুটি ভালোই, আবার বেশি স্পিডেও তো চালান যাবে না, চালাই আবার সমস্যা। যদি একবার আমি 2500 টাকা জরিমানা দিয়েছি হাই স্পিডের জন্য, এখন আর এরকম কোনো ঝামেলা নাই। কি অবস্থা, পুরা এত মানুষ, মানে অনেক মানুষ। সে এখন একটু রাস্তাটা ফাঁকা ফাঁকা লাগতেছে, অনেকটা কম। রোদ, প্রচন্ড রোদ, অনেক রোদ। রমজানের দিন এত রোদ। আবার সামনে গাড়ি, সামনে টোল প্লাজার কাছাকাছি হয়তো চলে আসছে, আমি এত গাড়ি কিসের। ও, ওই যে ধলেশ্বরী টোল প্লাজা, এইটার সামনে, এটার কাছাকাছি চলে আসছে, এর জন্য টোল প্লাজায় একটু জ্যাম থাকবে অবশ্যই, সেই জ্যামটাই পড়ছে। ওইখানেও কত মানুষ, ওই যে টোল প্লাজাটা দেখা যাচ্ছে, তবে অনেক গাড়ি ওভারটেক করে চলে আসলো। এই যে পড়ে গেছি জ্যামের মধ্যে। ও না, যত জ্যাম ভাবছিলাম তত জ্যাম তো নাই, চলে আসলাম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে, ধলেশ্বরী টোল প্লাজা। মোটরসাইকেল, ওই সেটা তো আগে মোটরসাইকেলের জন্য এভাবে আলাদাভাবে ইন্ডিকেট করা ছিল না, এখন হয়তো অনেক আপডেট দিয়ে দিছে। চলে আসছে, ভালোই আছে। ওয়াও, ভালো একটা জিনিস তো, টোল প্লাজা তো ভালোই, এগুলো তো ছিল না, এটা ভালো হয়েছে। এত গাড়ি করবে, ঠিক আছে। মাইকিংটাও করতেছি সুন্দর বেশ। যায় বাপরে বাপ, বাপরে বাপ, কতগুলা
দেখ, তবে এই টোল প্লাজাতে আমি আগে পরে অনেকবার আপ ডাউন করছি, কিন্তু এইভাবে এরকম অভিজ্ঞতা কখনো হয় নাই। আজকে ফার্স্ট অভিজ্ঞতা, এরকম একটা অভিজ্ঞতা হলো, ভালোই লাগছে। এমনিও খুব উৎফুল্ল যে ঈদের সময় বাড়ি যেতেছি, সবাই তো বাড়ি যায়, সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে দেখা হবে, আবার নতুন নতুন অভিজ্ঞতা, আলাদাই একটা ফিলিংস। যাই হোক, চলে আসলাম অনেক দূর। অনেক গাড়ি যাইতেছে। এখন প্রায় 100 প্লাস স্পিড, 100 প্লাস। তাহলে সামনের যে গাড়িটা চালাইতেছে সেটা, আমার গাড়ি 100 প্লাস স্পিড, তাহলে সামনে প্রাইভেট কারটা কত দ্রুত চালাই গেল, তাহলে ওর স্পিড ছিল কত, বাপরে বাপ, অনেক। যাই হোক, সবারই গন্তব্য এখন বাড়িতে, তো যে যত তাড়াতাড়ি যাইতে পারে এটাই। তবে আমার বাইক কেনার পরে আপনার যতগুলো ট্যুর দিছি, বাইকের মতো আসলে আর মজা নাই। বাসে গেলে ভাল লাগে অবশ্য, কিন্তু বাইকের মতো এত মজা নেই। না, আমার বাসটাও ভালো জোরে চালাইতেছে। চালাও, আমিও চালাই, তুমিও চালাও। ভালো। দেখি, ওরে বাবারে, আমি বাসটার ওভারটেক করবো, কিন্তু আমার এই তো ওভারটেক করে চলে গেল। স্বাগতম জন্মভূমির চিঠি। কি হলো, আমার গাড়ির স্পিড কি কমে গেল? সবাই আমার ওভারটেক করে চলে যেতেছে। এর আগে কিছুদিন আগে একবার আসছিলাম, তখন এইখানে খুব ভালোই ছিল, আপনার ওই সাইডে অনেক ফুল ছিল, মানে প্রচন্ড ভালো লাগতো, অনেক ফুল ছিল সাইড দিয়া, দেখতে খুব সুন্দর লাগতো। নিমতলা চলে আসছি, সামনে স্টেশন আছে একটা, এর জন্য একটু স্লো চালাই। শ্রীনগর 9 কিলোমিটার। অবশেষে চলে আসলাম আমরা পদ্মা সেতু টোল প্লাজার কাছে চলে আসছি। এই জায়গায় যে যত জ্যাম দেখতেছেন, এটা হচ্ছে যে পদ্মা সেতু টোল প্লাজার জ্যাম। আমরা পদ্মা সেতু টোল প্লাজা চলে আসছি, আর জ্যামটাও শুরু হয়ে গেছে। টোল প্লাজা 700 মিটার দূরে। আমাদের তো এখান থেকে এখন বাইরে যেতে হবে, আর কাজ যারা আছে তারা তো সোজা চলে যাবে। ভালোই জ্যাম ঠেলতে হবে মনে হচ্ছে। সমস্যা নেই, ঢাকার শহরে জ্যাম ঠেলতে ঠেলতে অভ্যাস হয়ে গেছে, সেই হিসাবে তো এটা কোনো জ্যামই না। ঢাকার শহরের যে জ্যাম, এক মোহাম্মদপুরের যে জ্যাম, সেই হিসাবেও এটারে কিছু বলা যায় না। এই যে এখন এখান থেকে বাইরে চলে যাব। আমার মতে এরকম অনেক বাইকার যারা যাচ্ছে, সিকিউরিটি ব্যবস্থাও ভালো আছে।
আগের চেয়ে সিকিউরিটি অনেক বেশি। এখন ডাইনে যাইতে হবে। এই যে চলে আসছি। ও যে টোল প্লাজা। আল্লাহ কি অবস্থা, এত গাড়ি, বাপরে বাম। এগুলা কি দেখতেছি, টোল প্লাজা এখনো কত দূরে, অনেক দূরে। এই জায়গাতে গাড়িতে ভরপুর, এত মোটরসাইকেল, বাপরে বাপ, এত মোটরসাইকেল তো আগে দেখিনি। আমার জীবনের ফার্স্ট মনে হচ্ছে এত মোটরসাইকেল দেখতেছি। এত মোটরসাইকেল আমি জীবনেও দেখিনি, বাপরে বাপ। আলহামদুলিল্লাহ অবশেষে পদ্মা সেতু টোল প্লাজার কাছাকাছি আসতে পারলাম। মানে এটা বোঝানো যাবে না, এত জ্যাম, এত জ্যাম, এত জ্যাম যে অনেক সময় লাগছে। প্রায় আধা ঘন্টার বেশি তো লাগছে, অবশ্যই আধা ঘন্টা, প্রায় 1 ঘন্টার মতো, না 1.25 ঘন্টার মতো প্রায় লাগছে আমার এইটুকু আসতে। এত পরিমাণ জ্যাম, এত পরিমাণ জ্যাম, সেটা আসলে ভুলে বোঝানো যাবে না। নতুন এই কাজগুলো করছে, পাশের এই কাজগুলো, এগুলো অবশ্যই সুন্দর হয়েছে, আগে তো এই কাজগুলো ছিল না। এখনো সেই দাঁড়ায় আছে। সেখানে অনেক অনেক বাইকার আছে যারা একেবারে নতুন, ওনারা জানেন। আবার অনেকেই আছে যে ভাঙতি টাকা রাখে না, যদি ভাঙতি টাকা রাখে তখন কিন্তু সহজে হয়ে যায়, দ্রুত দিবে আর চলে যাবে, দিবে আর চলে যাবে, এরকম হয় কিন্তু। যানজট এড়াতে সঠিক লেনে চলুন। টোল প্লাজায় আপনার গাড়ির গতিসীমা সীমিত রাখুন। কখন যে যাবো। সাথে রাখুন। সেতুর ওপর আপনার গাড়ির গতিসীমা 80 কিলোমিটার বজায় রাখুন। মোটরসাইকেল আরোহীগণকে হেলমেট পরিধান করতে বিনীত অনুরোধ করছি। আপনার যাত্রা মাইকিং হচ্ছে, ধন্যবাদ। মাইকিং করে দিচ্ছি। আর একটু আছে, একটু আছে। এই যে চলে আসছি আপনার পরেই। যাক আলহামদুলিল্লাহ টোল প্লাজাটায় পাস করতে পারলাম, অবশেষে টোল দিয়ে চলে আসলাম। এখন রিল্যাক্সে শুধু চালাইতে হবে। আমার বাসা, আমি একবার পরিমাপ করছিলাম যে আমার বাসা থেকে ঢাকার, আমার বাসা যেখানে থাকে সেখান থেকে আপনার আমাদের গ্রামের বাড়িতে প্রায় 212 কিলোমিটার। 212 কিলোমিটারের মধ্যে আমি আপনার এই পাশে দেখা যায় যে 30 কিলোমিটার, পদ্মা সেতুর ওই রাস্তাটা 30 কিলোমিটার, আর এদিক দিয়ে আছে প্রায় 10 কিলোমিটার, প্রায় 40 কিলোমিটার রাস্তা এই পাশে পদ্মা সেতু পারানোর আগে, আর বাকিটা সম্পূর্ণ এই পাশে। এখনো প্রায় আমার 280 কিলোমিটার বা 70-75 কিলোমিটার চালাইতে হবে, 175 বা 80 কিলোমিটার যেরকম চালাইতে হবে প্রায়। এখন দেখি কত দূর কি যাওয়া যায়। কি আপনার সচরাচর টাইমের তুলনায় আপনার ঈদের সময় প্রচুর জোরে চলে গাড়ি, অনেক বেশি জোরে চলে। এটা অনেক সময় অবশ্য ভয়ও লাগে, আবার কিছু কিছু সময় দেখা যায় একেবারে পাশ দিয়ে যে এত দূরে দ্রুত চলে যায়, তখন একটু ভয়টা বেশি। আর দিয়ে গেলে বা আগে থেকে খেয়াল করলে সমস্যা হয় না। অবশ্য আমিও জোরে চালাইতেছি তুলনামূলক অন্যান্যদের তুলনায়। এখন সেতুতে উঠে গেছি, এখন আর সমস্যা নেই, এখন আল্লাহ দিলে একবারে রিল্যাক্সে যাওয়া যাবে। কারণ জ্যামের জায়গা যেটা ছিল সেটা মোটামুটি সব পাস করে আসছে। আর সামনে আর একটা আছে ভাঙ্গা টোল প্লাজা, যেটা ওইখানে অবশ্যই ওইরকম জ্যাম পড়ে না,
যেমন মূল পয়েন্ট যে দুটো ছিল ওই দুটাই শেষ করে আসছি। আগের পদ্মা সেতু আর এখন পদ্মা সেতু বানানোর আগে আপনার নদীটা কত সুন্দর ছিল, কত বড় ছিল। অবশ্য পদ্মা সেতু বানানোর আগে থেকেই নদীটা অনেকটা বইটা যাওয়া শুরু করেছিল। যে দেখেন পাশে কত বড় বড় চর যাচ্ছে, এখন পানিরও গতি ওইভাবে নাই। এই যে কত বড়, অনেক বড় চর, নদীটা মনে হয় যেন মরে যেতেছে এরকম একটা অবস্থা। সবাই রিল্যাক্সে চালাইতেছে, একটাই গন্তব্য, বাড়িতে যাওয়া। অনেক দূর চলে আসছি। ওইসব যখন পদ্মা সেতু ওঠার পর চালাইলে পরে পদ্মা সেতু পার হইতে আর বেশি একটা সময় লাগে না। এখন তো মাঝে চলে আসছিল। পদ্মা সেতু ঢাকা থেকে না ভাঙ্গার থেকে ঢাকার সাইডটা বেশি অংশ মাছ বরাবরের তুলনায়। মাঝে চলে গেলে ওই পারে যেতে আবার বেশি সময় লাগে, তো অনেকটাই কম। এই যে দেখছেন সাইড থেকে দেখা যায় আর কি পরিমাণ চর যাচ্ছে, আর প্রায় নদীর মাছ বরাবর চলে আসছে, সেখানেও কত বড় চর, অনেক বড় চর। সরকার থেকে যদি গুরুত্ব সহকারে এইসব বিষয়গুলো খেয়াল করা না হয়, তাহলে আমাদের যে নদীমাতৃক যে দেশের যে একটা সুনাম আছে যে আমরা নদীমাতৃক দেশ, মাছে ভাতে বাঙালি, সেই সুনামটা হয়তো আর থাকবে না। কারণ আহ, অনেক নদী এভাবে শুকিয়ে গেছে। বিশেষ করে আমি যে এলাকায় থাকি সেই এলাকার বুড়িগঙ্গা নদীর শেষ মাথা আছে, সেখানে ওই নদীটা নাকি আগে অনেক বড় ছিল, বড় বড় জাহাজ ট্রলার চলতো, লঞ্চ চলতো। এখন একেবারে নাই বললেই চলে, খুবই ছোট হয়ে গেছে, একদম ছোট। সেই মোহাম্মদপুরে ওইখান থেকে অনেক বড় নদী ছিল, এখন আর নাই। বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ কিছু নদী আছে, সেটার মধ্যে পদ্মা, মেঘনা, যমুনা, এইরকম কিছু নদী আছে, সেগুলা চলে আসছে অনেকে। এই যে এখন প্রায় মাঝামাঝি মানে নদীর যেই মাঝখান দিয়ে স্রোত, নদীর স্রোত এখন মাঝখানে নাই, স্রোত এক পাশে চলে আসছে, ওই স্রোত অনুযায়ী মাঝে মাঝে চলে আসছে। যদি আমরা একেবারে অপর প্রান্তে চলে আসছি, প্রায় কাছাকাছি। কি সাউন্ড, বাতাসের প্রচুর সাউন্ড। অনেক সাউন্ড। ওই যে অপ্রান্ত দেখা যাচ্ছে, চলে আসছি প্রায় আপনাদের দেখলাম। আমি এই কিছুদিন আগে যখন একবার বন্যা হয়েছিল, ওই যে অনেক পানি ট্রিপে গেছিল, তখন আমি সেই বন্যার দিনে, যেদিন বন্যা হয়েছে ওই দিন আমি আপনার এরকম কি করছি, তো বন্যার দিনে আমি সে আমার গ্রাম থেকে ঢাকা আসছিলাম। তো ঢাকা আসার সময় আপনার প্রচুর পরিমাণে আহ, চলে আসছি শেষ মাথায়, এইভাবে নামার সময় তো মনে হচ্ছে অনেক স্পিড করে গেছে।
যেটা বলতেছিলাম যে তো ওই বন্যার দিনে আমি গ্রামে গেছিলাম, তো তখন বন্যা হয়েছে, তো গ্রামে কারেন্ট নেই দেখে আর ভালো লাগতেছিল না। তো বন্যার দিনে আমি চলে আসছি। তো আসার সময় ওই দিন আমার আসলে মানে একেবারে অ্যাডভেঞ্চার ট্যুর হয়ে গেছে। সে কি বন্যা, সে বন্যার মধ্যে চলে আসছে, অনেক বাতাস। আমি যখন পদ্মা সেতু থেকে যাইতেছিলাম তখন আমি সিঙ্গেল যাইতেছি। তো যাওয়ার আগে অবশ্যই আমি আল্লাহ আল্লাহ করতেছিলাম যে পদ্মা সেতুতে যদি একটু লোড বাড়তো তাহলে হয়তো ভালো হতো, কারণ এত পরিমাণ বাতাস ছিল যে আমি যখন রোডে চালাই এক সাইড থেকে আমার টাইনা বাতাসে এত বেগ যে আমার অন্য সাইডে নিয়ে আসে। এভাবে করতে করতে তো মানে আলহামদুলিল্লাহ আমার কপালটাও ভালো যে আমি কত কিছু চলে গেছি। তখন একজন বলতেছে কি যে ভাই আপনি তো ওই পারে যাবেন, উনি যার সাথে আসছে ওনার হেলমেট নাই। এখন আমার আবার পিলিয়ন হেলমেট ছিল, বলতেছে আপনি একটু আপনার হেলমেটটা দেন, ওই পারে দিয়ে দেন। আমি বলছি তো সমস্যা কি, আপনি তাহলে আমার বাইকে উঠেন, আমি একবারে আমরা দুজন একসাথে যাই। উনি বলছে তাহলে তো সমস্যা নেই, যাওয়া যায়। তো উনি উঠছে, তো আমি পরবর্তীতে ওনারে নিয়ে একবারে চলে গেছি। তো তখনও এত পরিমাণ বাতাস ছিল যে আমরা দুইজন, অবশ্য আমি গাড়ি অনেক জোরে চালাইছি বাতাসের জন্য, যে খুব দ্রুত চালাই যাই তত তাড়াতাড়ি এটা পার হয়। দুইজন ছিলাম, তার তো মনে করেন অনেকবারই গাড়ি নড়াচড়া করে গেছে, নড়াচড়া করছে। যদিও আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি হয়নি বা কোনো সমস্যা হয়নি। তো ওই ট্যুরটা ছিল আমার লাইফের মানে সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু আরামদায়ক, মানে মজাদার। আমি ওইটাতে সত্যি অনেক এনজয় করছি। আমি যখন আমাদের বিশেষ করে আমাদের উম, গোপালগঞ্জ পালানোর পরে আমাদের পিরোজপুরের রোডটা অনেকটাই চিপা বলা যায়, এটা তো অনেক বড় প্রশস্ত রোড, গোপালগঞ্জ পর্যন্ত অনেক প্রশস্ত রোড। বাট গোপালগঞ্জের পরে গেলেই অনেক রাস্তা অনেক ছোট হয়ে গেছে। ওই পর্যন্ত ওর পরে ওইখান থেকে যখন আমি আসছি চতুর্দিকে প্রচুর পরিমাণে পানি আর পানি, শুধু রাস্তাটাই আছে, আর বাকি যেগুলো ছিল একেবারে মানে ডুবে গেছে। ঘর বাড়ি মানুষের সব ডুবে গেছে। আমাদের বাড়িতে তো একদম ডুবে গেছে, যদি আমাদের বাড়িতে লোক থাকে না, শুধু আমাদের বাড়ি না, প্রত্যেকটা ঘর মানে 1000-এর মধ্যে মনে হয় 2টা ঘর বাকি ছিল, এরকম একটা অবস্থা বলা যায়। মানে যত ঘর দেখছি সব ঘর ডুবে গেছে পানি। ওই অবস্থায় আসছে, আর প্রচুর বাতাস, এই গাছ ভাঙ্গা চূড়া রাস্তার মধ্যে ভরপুর, সেই অবস্থায় মানুষে পরিষ্কার করতেছে আবার চালাইতেছে। বাস তো অনেক কম ছিল, তবে আমি 2-একটা বাস দেখছি তারা কি করছে, ওই যে আসছে গাছ পথে পরিষ্কার করে করে যাইতেছে। তো অবস্থায় গেছি। অবশ্য পরবর্তীতে গোপালগঞ্জ পাড়ায় যখন আসলাম, আসার পরে দেখি ওদিকে আবার কিছুটা কম ছিল এটার প্রভাব, বন্যার প্রভাব কিছুটা কম। ওদিকে অবশ্য বন্যার প্রভাব কিছুটা কম ছিল, তো সেই হিসাবে আমি চলে আসছিলাম আর কি। আসার পরে দেখি সেই বন্যার মধ্যে পোলাপানে ফুটবল খেলাইতেছে, তো আমিও সেই ফুটবল খেলায় নামিয়ে গেছি। সেইখানে প্রায় 1-1.5 ঘন্টা ফুটবল খেললাম। খেলার পরে এখন ওরাই বলতেছে যে ভাই আপনি তো ঢাকায় যাবেন, তো শুনছি যে বিকালে নাকি আরো বেশি এটার প্রেশার পড়বে। তো আমরা শুনছি এটা আরো বেশি বাড়বে দুপুরের পরে, আপনি তাহলে চলে যান। পরে আমি এখানে, আর এমনি তো আমি একবার পুরো ভিজেছিলাম, কারণ বৃষ্টিতে ভিজতে ভিজতে আসছি অনেক পরিমাণ। পরে এখান থেকে আইসা সে অবস্থায় গেলাম, যদিও খুব ভয়ঙ্কর বাট খুব মজাদার ছিল। যাই হোক, চলে আসলাম আমরা, প্রায় ভাঙ্গার কাছাকাছি চলে আসলাম। দেখি শেষ পর্যন্ত কতদূর যাইতে পারি। অনেক প্রচুর গাড়ি, প্রচুর, এত গাড়ি যে থাকবে এটা আসলে আমি ফার্স্টে কল্পনাও করতে পারি। এখন তো দেখতেছি অনেক গাড়ি। তবে ঈদে যত মানুষই যাওয়া আসা করেন সবার কাছে একটা অনুরোধ, অবশ্যই অবশ্যই আপনারা খুব কেয়ারফুলি গাড়ি চালাবেন, কারণ রোডের যে কন্ডিশন সবাই জানেন। বিশেষ করে এই মুহূর্তে
যত হাওয়াই বাসের গাড়ি থাকে, যত বাস থাকে, সবাই খুবই প্রচন্ড জোরে চালায়, কারণ ওনাদের ট্রিপ বাস 1 ঘন্টা রেস্ট নেবে, আধা ঘন্টা রেস্ট নেবে, সেই সুযোগও থাকে না। ওনারা যায়, সাথে সাথে যাত্রী ওঠে, আবার সাথে সাথে ব্যাক করে। তাই ওনাদেরও তাড়া থাকে, আর আমরা যারা যাই আমাদেরও তো সবার তাড়া থাকে, কারণ বিষয় হচ্ছে যত তাড়াতাড়ি যাইতে পারবো ততই ভালো। তাই অবশ্যই সবাই খুব সেফটি করে গাড়ি চালাবেন, তাই সবার প্রতি অনুরোধ। আলহামদুলিল্লাহ অবশেষে ভাঙ্গা টোল প্লাজা চলে আসছি। তো এখন চলতে এটা তো আগেই বলছিলাম যে এইখানে আর জ্যাম থাকবে না ওইভাবে, এখানে কিন্তু আসলেও জ্যাম নাই, খুবই কম গাড়ি আছে। আস্তে আস্তে অবশ্য গাড়ি কমবেই, কারণ এক একজন এক এক সাইডে চলে যাবে। এই যে ভাঙ্গা যাওয়ার পর তো আরো অনেক বেশি কমে যাবে, কারণ বরিশালের দিক যাবে, কেউ ফরিদপুরের দিক যাবে, আমরা আবার সোজা চলে যাব। কারণ পিরোজপুরে যারা যাবো আমরা তো সবাই সোজা চলে যাবো, পিরোজপুর, গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট। তো শেষ আমাদের টোল শেষ, এখন আবার অনেক চলতে হবে। চলে আসতাম, এখন আবার যাইতে হবে, আস্তে আস্তে করে যাইতে হবে, যাইতে যাইতে অবশ্যই এখান থেকে তো ভাঙ্গা চলে আসছে। আমি ফার্স্ট যেদিন গাড়ি নিয়ে বাড়িতে যাই, ওই দিনকার আমার যে একেবারে যারা পিরোজপুর যাবে, খুলনা যাবে, তাদের তো একদম সোজা ওইটা না ভাই, বা আমি ভাবছি যে এইখান থেকে মনে হয় ঘুরতে হবে। তো আমি একেবারে মানে বাম দিকে চলে গেছি। বাম দিকে যাইতে যাইতে দেখি যে এটা হচ্ছে বরিশালের রাস্তা, যারা বরিশাল যায় তারা হয়েছে বামে যায়, আর যারা পিরোজপুর যাবে তারা তো সোজা যাবে। সেটা তো আসলে আমি চিনতাম না, জানতাম না। তো অবশ্য পরবর্তীতে একটা পুলিশ ছিল, জিজ্ঞাসা করছি, তো উনি বলছে যে আপনি এখান থেকে উল্টাই যান, সমস্যা নাই, উল্টা যান, তবে আস্তে আস্তে যান, যেহেতু আপনি উল্টা যাবেন আস্তে আস্তে যান, এখান থেকে সোজা যান। পরে ওইভাবে আর কি গেছি, অবশেষ চলে আসছি। ওই যে সামনে রোডটা আছে, এখান থেকে অবশ্য যারা নতুন তারা অনেকভাবেই গোলমাল পাকাইতে পারে। যে এইখান থেকে হয়েছে দুইবার আমি এভাবে উল্টো পাল্টা, এখান থেকে একবার পায়ে দুইটা যায়, একেবারে অনেক দূর চলে গেছিলাম। তারপরে হয়েছে যে আবার অন্য ওই একদম মাথায় যে যখন এক লাইন চলে গেছি তখন ওইখান থেকে ঘুরে আসছি। আর একবার আসছি আপনার এই যে সামনে থেকে যা, এইখান থেকে আর একবার ওই একদম সোজা না, যে এইখান থেকে আবার একবার পায়ে ঢুকছিলাম, এখান থেকে উল্টো ভাবে চলে আসছে, কিন্তু ওইখান থেকে আবার আপনার অনেক দূর থেকে ঘুরে আসছি এসে। যাই হোক, অর্থ দুটো আবার চলে যায় নাই, সব মিলে ভালোই ছিল। আমরা এখন একটু সামনে গেলে আবার এক লাইনে চলে আসবো। এখানে সেটা কোনো মাঝখানে রোড ডিভাইডার নেই, যার কারণে একটু বেশি ঝুঁকিপূর্ণ। আস্তে আস্তে এখান থেকে গোপালগঞ্জ 67 কিলোমিটার, 67 কিলোমিটার যাওয়ার পরে গোপালগঞ্জ 67 কিলোমিটার, তারপরে আবার টুঙ্গিপাড়া ওইখান থেকে দেখুন কত কিলোমিটার জানি, 20 না কত কিলোমিটার। তো ওই টুঙ্গিপাড়া থেকে আবার আমাদের এলাকা হিসেবে আরো প্রায় আপনার 42 কিলোমিটার মেবি, ভালোই দূর আছে। যদি এইবারে ওদিক থেকে যেভাবে চালান যায়, এইবারে আইসা গাড়ির চালানটা মোটামুটি ভালোই হয়েছে। কারণ হচ্ছে যে আপনার
দুই সাইডের গাড়ি এক সাইড দিয়ে চলে না। এই যে দেখছেন, অবশ্যই এই যেখান থেকে হাইওয়ে গুলো চলে সেখানে অবশ্যই সরকারের মাঝখান থেকে রোড ডিভাইডার দেওয়া উচিত, যাতে ওই পেশের গাড়ি ওই পেশে না আসতে পারে বা যত্রতত্র গাড়ি ঘুরে না পারে। আবার এখানে কিন্তু আপনার ভ্যানগার চলে আসলাম, এই যে গোপালগঞ্জ পুলিশ লাইনের কাছাকাছি চলে আসছে, পুলিশ লাইন চলে আসছে। এইসব জায়গাও ভালো আছে, তো সেই সব জায়গায় রিক্স, সবচেয়ে বেশি রিক্স যেটা সেটা হচ্ছে এই যে অটো রিক্সা এগুলা। যদিও ঢাকা শহরে এখন যে পরিমাণ অটো রিক্সা হিসেবে এখানে তুলনামূলক কম, তারপরও এদের চলাচলটা আরো বেপরোয়া, কারণ এখানে তো গাড়ি ওইভাবে থাকে না, তো অনেক কম থাকে, যার কারণে আরো বেপরোয়া হয়ে যায়। ওটা যে কোনো সময় আমি এরকম অনেকবারই দেখছি, ওরা মানে রাস্তা ঘুরাবে মন মতো ঘুরে দিচ্ছে, কোনো দেখাশোনা নেই, কিছু না। এখানে নতুন ব্রিজ দিচ্ছে, ব্রিজটা তো আগে ছিল না, নতুন দিচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে এই যে ব্যানারের সংস্কৃতিটা গেল না, ব্যানার থাইকে গেল, একদল যায় আর একটা আবার ব্যানার লাগে। আবার ব্রিটিশ রাস্তায় ভিড় দেওয়া ভালো, তবে বিটের আগে যে চিহ্নগুলো, এই চিহ্নগুলো আরো স্পষ্ট করে দেওয়া উচিত, যাতে নয়তো যে কোনো সময় একটা দুর্ঘটনা হতে পারে। অনেক অনেক বিট আছে যেটা আপনার বোঝাই যায় ভালোভাবে। যাই হোক, আর তো গোপালগঞ্জের ভিতরেই আছি, গোপালগঞ্জ ছাড়াইতে পারি না। গোপালগঞ্জ ছাড়ানোর পরে তারপরে টঙ্গিপাড়া, টঙ্গিপাড়া ছাড়ানোর পরে অবশ্য গাড়ি ঘোড়া কম, তো রাস্তাও অনেক সরু, অনেক চিকন রাস্তা। এইসব জায়গায় কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়, একটু অসতর্কতা হইলেও অনেক বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে। তবে যাই হোক, এইসব জায়গায় গাড়ি চালে সেই মজা আসলে অনেক মজা। একেবারে সামনে কিছু জায়গা আছে একটু রিস্কি, সামনে না পুরোপুরি ধরলে ওই জায়গা মোটামুটি সব ধরনের গাড়ি খুব হাই স্পিডে চলে। তারপর এতক্ষণ কোনো ধরনের ই করে নাই, যায় নাই, যেই যাওয়া তো সেই ওনারও যাওয়া লাগতেছে। বিআরটিসি বাস তাও কত জোরে চালাইতেছে। আমার এই ধরনের রাস্তা খুব ভালো লাগে, যে যেখানে দুই সাইড দিয়ে গাছ থাকে, রাস্তার মধ্যে ওইভাবে অত রোদ থাকে না, খুবই ভালো লাগে। আর একটু পিছনে দেখলাম বিআরটিসি দোতলা বাস, সচরাচর এইগুলা তো ঢাকার বাইরে তেমন একটা দেখা যায় না, এখন তো দেখতেছি গোপালগঞ্জে দেখা যায়। গাড়িগুলা যেভাবে চলতেছে, টেসলা দেখলে এমনিই আমার মনে হয় যেন কলিজার পানি শুকিয়ে যায়, কলিজার পানি থাকে না। টেসলা যে জিনিস, কখন কি মোড় নেবে, কখন কি যাবে, এটার কোনো ঠিক নেই। অনেক দূর চলে আসছে, আমার স্পিড এখন 80+।
যদি এই রোডে চালানোর নিয়ম হচ্ছে 60-এর উপরে চালান যাবে না, হাই স্পিড 60, সবাই জোরে চালায়, বাস তো মানেই না। রাস্তাগুলা এই দিক দিয়ে ভালো আছে যে অনেক দুই সাইডে গাছ থাকে। ঢাকার শহরে এরকম তো জিনিস পাওয়াই যায় না। তবে বর্তমানে আবার পাওয়া যায় যে আমার বর্তমান ওই দিক দিয়ে আবার ভালো লাগে যে এই যে প্রধান উপদেষ্টা যেখানে থাকে ওইখানের ওই রাস্তাটাও আমার খুব ভালো লাগে। ওই রাস্তায় গেলে মনে চায় ওই সব রাস্তায় গাড়িই চলে। আর এরকম আরো কিছু রাস্তা আছে, গাজীপুরের ওদিকেও মোটামুটি অনেক রাস্তা এরকম দেখা যায় যে ন্যাশনাল পার্কের ভিতর থেকে যখন যায়, জাতীয় উদ্যানের ভিতর থেকে অনেক সুন্দর লাগে। তবে যাই বলেন, গ্রামের ভিতরের রাস্তাগুলো আসলেই খুবই মানে চালাইতে ভালো লাগে। কোনো ওইভাবে গাড়ি করার অত বেশি চাপ নাই, টেসলার অত প্রেশার নাই, ভালোই লাগে চালাইতে। তো গাড়ি যে ওভারটেক করে চলে আসলাম। তবে গ্রামে একটা জিনিস ভালো আছে যে আমাদের শহরের মতো এত টেসলা নাই। অটো যেগুলো আছে সেগুলো মোটামুটি, যদি এগুলোও অনেক রিস্কি, তারপর অন্তত টেসলার চেয়ে কিছুটা হইলেও ভালো, টেসলার চেয়ে মোটামুটি ভালো আছে, এত রিস্কি না। এটা হচ্ছে দোলা ফিল্ম স্টেশনের কাছে চলে আসছি। এই যে গরু পড়লে অবস্থা খারাপ। চলে আসছি, প্রায় অনেক দূর চলে আসছি, আর বেশি রাস্তা নাই। এখান থেকে তো অবশ্য অল্প কিছু চালাইলেই আবার সোজা গেলেই আপনার খুলনা, বাগেরহাট, যশোর ওদিকে চলে যায়। আর হাতের পানে গেলে আমাদের পিরোজপুর ওই দিকে আবার বরিশাল যাওয়া যায়, ঝালকাঠি যাওয়া যায়। টেক্সটাইল কলেজ, গোপালগঞ্জে একটা টেক্সটাইল কলেজ আছে, সেটা মাত্র সারাইলাম। আমি একবার সোজা চলে গেছিলাম, কিন্তু গোনাপাড়া চলে আসছি। এখান থেকে হাতের বামে যাব আমরা, সোজা গেলে খুলনা, যারা খুলনা যাবে বাগেরহাট যশোর তারা সোজা যাবে। আমি একবার যখন প্রথম আসছি, আমি নাচি না, আমি সোজা চলে গেছিলাম। সোজা যাওয়া কতটুকু বেশি যাওয়ার পরে মনে হইতেছে কি হলো, এমন তো না রাস্তা। এই বাপ রে বাপ, আর এই অবস্থা দেখছেন। তখন আবার ঘুরে আসছি। যে এই রাস্তাগুলো এখন অনেক সুন্দর হয়েছে, রাস্তাটা এখান থেকে অবশ্যই এখন জোরে, এই রাস্তা এখন চলে আসছে। আবার এদিকে মোটামুটি দেখা যায় এদিক দিয়া ভালো আছে, কিন্তু যখন এই টঙ্গিপাড়া পাড়ায় যখন একেবারে যাই, তখন আর রাস্তা একেবারে ছোট। গোপালগঞ্জ যা করছে, মানে আওয়ামী লীগ সরকার আরো কিছুদিন থাকলে এটা মনে হয় সবচেয়ে উন্নত মানের বানায় ফেলাইতো, সবচেয়ে উন্নত মানের জেলা বানাইতো। একটা জিনিস সারা বাংলাদেশের সবকিছু শেখ মুজিবুর রহমানের, তারপরে শেখ হাসিনার, এদের সবকিছু শেষ করলেও গোপালগঞ্জে কিছু শেষ করতে পারে না। গোপালগঞ্জে সবগুলাই স্বাভাবিক আছে। ইসিরে রাস্তা এখনো ঠিক হয় নাই।
রাস্তার যে অবস্থা, মানে যারা কালা মানুষ আছে তারা ওই রাস্তায় যদি আসে মেকআপ করা লাগবে না, এমনি সুন্দর হয়ে যাবে। আবার অনেকে তো আছে মাশাআল্লাহ মেকআপ করতে করতে এমন মেকআপ করে যে মানে ফেসেরই কিছু বুঝে যায় না। তারা ওই রাস্তায় আসলে আর কষ্ট করে মেকআপ করা লাগবে না। অন্ধকার দেখাই তো কষ্টকর, এটা দেখে দেখে গাড়ি চালানোই তো কষ্টকর। কি অবস্থা! রাস্তার কাজ তো অনেক দিন ধরে চলতেছে, তাও এখনো পুরোপুরি ঠিক করতে পারেনি। কবে যে ঠিক করবে? একদিন যাওয়ার সময় দেখি এইখানেই বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আহত হয়েছে, হয়তো মারা যায় নাই, তবে এটা আমি জানি না সঠিক যে মারা গেছে কিনা। এই যে চলে আসছি আর একটু সামনে, আর একটু সামনে গেলে আপনার যত ধরনের চিপা রাস্তা সামনে পাওয়া যাবে। এই যে সামনে গেলে পরেই পাওয়া যাবে। এবার পানি আসছে দেখতে, পানি দিচ্ছে মনে হয়। পোস্টার, সব জায়গায় পোস্টার। এই যে ভাঙ্গা রাস্তা আলহামদুলিল্লাহ শেষ, এখন আস্তে আস্তে আবার টানা যাবে। ভাঙ্গা রাস্তা শেষ হয়েছে, আস্তে রে ভাই, লাগাই দিস না। এক এলাকায় এক একটা জিনিসের চাহিদা বেশি। এইদিকে আবার দেখা যায় ব্যাটারি চালিত যে ভ্যানগুলো অনেক বেশি। আবার ঢাকার মধ্যে তো মাশাআল্লাহ টেসলা দেখা যায় অনেক বেশি, আর আমাদের এলাকায় আবার অটো দেখা যায় অনেক বেশি। পিছনে তো দেখলাম ওদিকেও অটো আছে। যাই হোক, যাই থাকুক, আমি সুন্দর মতো যাইতে পারলে হয়েছে, লাগায় না যায়। তবে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করি নাই তা না, অনেকবার করছি। কি অবস্থা! এই সব জায়গায় কত গাছ ছিল, সব কাইটা কাইটা একেবারে কি অবস্থা করছে, একদম মরুভূমি বানিয়ে দিচ্ছে। ঠিক জায়গায় তো প্রচুর পরিমাণে গাছ ছিল, অনেক গাছ ছিল। অবশ্য আমি একবার দেখছি যখন কাটে তখন, কিন্তু এইরকম একেবারে ফাঁকা বানিয়ে দেবে এটা আর বুঝতে পারিনি। সামনে চলে আসছি, এখন এখানে আবার একটু টোল দিতে হবে। গোপালগঞ্জ বাস টার্মিনাল ছাড়ে এই যে এখানে আবার একটু টোল দিতে হবে, 5 টাকার টোল। এখানে আবার মোটরসাইকেলে 5 টাকা আছে টোল। এটা 5 টাকার টোল নেয়, কিন্তু আবার একটাই হয়েছে, আমি যতবারই এখান থেকে মানে একেবারে ভালোভাবে হেলমেট মাথায় দিয়া, হাতে হ্যান্ড গ্লোভস লাগাই একেবারে সুন্দর মতো পরিপাটি ভাবে গেছি, ততবারই আমার কাছ থেকে টোল নিছে। কিন্তু যতবার আমি এখান থেকে আবার হেলমেট খুইলে একেবারে হেলমেট ছিল না, কাছে ব্যাগ ট্যাগ ছিল না, এরকম যতবার গেছি তখন একবারও টোল নেয় না। মানে এই অবস্থা। এই যে এখান থেকে কত বড় বড় আপনার মানে হাওয়াই রোডের যত বাস চলে, এখান থেকে আমাদের পিরোজপুরে ডাইরেক্ট বাসগুলো, আর এরা রাস্তার মাঝখান থেকে চালায়। যেটা একবার বলতেছিলাম যে আমি অ্যাক্সিডেন্ট করি না তা না, অ্যাক্সিডেন্ট করছি অনেকবার, কিন্তু যতবার অ্যাক্সিডেন্ট করছি সববারই আপনার এই যে মাশাআল্লাহ আমাদের সুনামধন্য টেসলা ড্রাইভারদের জন্য। ওনারা মানে গাড়ি ঘোরানোর সময় একবার তাকায় না। আবার একটা জিনিস আমি বুঝলাম না, যে বড় গাড়ির নিচে এরা কোনো সময় পড়ে না, ছোট গাড়িগুলোর নিচেই পড়ে। মানে কেমনে জানি বাচ্চা যায়, দেখ আল্লাহ বাঁচায়। আমি যতবার পড়ছি সব, আমার গাড়ি যখন নতুন কিনছি, নতুন কিনা 7 দিন বয়স মেবি, তখন আমি রাস্তায় চালাইতেছি,
একজনে মাশাআল্লাহ এরকম না দিছে পিছে ঘুরাইয়া, তো ঘুরাইতে যায় তো আমি পিছে লাগে। আর যদিও আমার ওই সময় মানে মরে গেলেও যাইতে পারতাম, পাশ দিয়ে ট্রাক চলে গেছে, কিন্তু মরিনি, আল্লাহ বাঁচাই দিছে। তো এইরকম একবার আমি দেখছি যে আপনার এরকম মানুষের যে অটোর জন্য মরে গেছে, একটা ট্রাক চলে গেছে। যাই হোক, তো সেইভাবে এই হয়েছে। তো আমার গ্লাসটা ভাঙে গেছে, এখন উনি লাগাই দিত আমার কাছে একেবারে, স্যার 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 ভুলে গেছে, মাফ করে দেন স্যার, আমি বুঝতে পারি নাই। হাত পাও ধরা শুরু করে দিয়েছে, মানে ওনাদের লাগাইতেও সময় লাগে না আর পাও ধরতেও সময় লাগে না। দেখি এখান থেকে কিছু চাটা খাই, চা খাই পরে আবার একবারে যাবো ইনশাল্লাহ। চাটা খাই আবার আসলাম, সেই এটা হচ্ছে গোমতী না মধুমতি নদী, মধুমতি নদী। এইখান থেকে তো আগে রাস্তাটা এত মোড় ছিল না, আরো সোজা ছিল এই পাশ দিয়ে, কিন্তু ওইটা ভাঙে গেছে পরে, এখন আবার রাস্তাটা আরো ভিতরে ঢুকে দিচ্ছে। এই যে শৈলদা বাজার, শৈলদা বাজার থেকে এই যে অবশ্য অনেক আসছি, কারণ শৈলদা বাজার এখান থেকে এই নদী পাড়ায় ওই পারে গেলে আবার আমার চাচাদের বাড়ি, তো ওইখানে অনেক যাওয়া যায়। অনেক আসছি ছোটবেলা, আব্বু থাকতে ওনার সাথে অনেকবার আসছি, এখন আর তেমন আসা হয় না। আবার যাবো ইনশাল্লাহ। এই যে একটু সামনে একবার একটা প্রাইভেট গাড়ি কি অ্যাক্সিডেন্ট করলো, মানে এমন একটা অ্যাক্সিডেন্ট করছে যে একেবারে ভাইঙ্গা, সুপারি গাছ ছিল, সুপারি গাছ নিয়ে ভাইঙ্গা একেবারে আপনার কাদার মধ্যে পড়ে গেছে। অনেক গুরুতর আহত হয়েছিল নাকি শুনছি, কিন্তু মারা গেছে কিনা পরবর্তীতে আর শুনি নেই। এই যে দেখছেন এই এই রাস্তাগুলো হচ্ছে অনেক চিপা, মানে দুইটা গাড়ি যাইতে পারে 2 লেনের রাস্তা, কিন্তু 2 লেনের রাস্তাও অনেক সময় দেখা যায় রাস্তা 2 লেনের, বাট অনেক প্রশস্ত থাকে না লেনগুলা, কিন্তু এই লেনগুলো ওরকম প্রশস্ত না। হচ্ছে এইখান থেকে কিন্তু ঢাকার হাওয়াই গাড়িগুলো চলে, তারপর অত প্রশস্ত না। আর রাস্তার যে মোড়, আপনি একটু সতর্ক না চালালে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, কারণ এত মোড় এইসব রাস্তা, প্রচুর পরিমাণে মোড়। টমটম, অবশ্য টমটমের যে সাউন্ড, আপনি যতই হর্ন দেন লাভ নাই, ওটা ওদের ওই সাউন্ডের মধ্যে এটা শুনবেই না। যে বাংলা বাজার আসছি, বাংলা বাজার মোড়, ডাইনেও জায়গা, আমরা সোজা যাবো, আমাদের সোজা গেলে আমাদের পিরোজপুর। হ্যাঁ, ডাইন থেকে মেবি বাগেরহাট যাওয়া যায়। আমি এখন কিন্তু বাগেরহাটের মধ্যে, এখন বাগেরহাটের মধ্যে আমি এইখান থেকে কোনো কিছু খুঁজে পাই না, এখন আমি বাগেরহাটের মধ্যে আছি। ওই যে সামনে গেলে পরে এই যে আমি বাগেরহাট সারাইছি, এই যে এখন পিরোজপুরের মধ্যে ঢুকতেছি। এই যে স্বাগতম, ওয়েলকাম পিরোজপুর, এই যে পিরোজপুরের মধ্যে আসছে, এখন নিজের জেলায় চলে আসছে। আসলে নিজের জেলার যে কি একটা এই বাতাসের স্বাদটাই অন্যরকম। নিজের জেলা বলে কথা, বাপের এলাকা, যেখানেই থাকি, মানে যত ভালো জায়গায় থাকি, যখন পিরোজপুরে আসি তখন মনে হয় জানো, মানে এর মতো শান্তি আর কিছুতে নেই। অথচ পিরোজপুরের রাস্তাঘাট কিন্তু অত একটা ভালো না, পিরোজপুরের রাস্তাঘাট অত একটা ভালো না, বা অন্য অন্য জেলার মতো এত উন্নত জেলাও আপনি পিরোজপুর বলতে পারবেন না। পিরোজপুরের জেলাটা আসলে রাস্তাঘাট তো ভালোই না। একবার একটা দেখলাম যে প্রায় নিউজে দেখলাম যে 70 না 80% কি জানি বললো আর কি, যে এত % রাস্তায় নষ্ট। চিন্তা করেন, একটা জেলার যতগুলা রাস্তা আছে তার মধ্যে যদি আপনার 80% রাস্তা নষ্ট থাকে, তাহলে ওই জেলার আর কিছু থাকে? অথচ বাজেট হয় না। আমাদের এলাকায় কিন্তু মন্ত্রী ছিল সমরেশ করিম, আরো কত, কিন্তু কি করছে আল্লাহই ভালো জানে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা চলে আসছি আমাদের
নিচের গ্রামে বলা চলে, কারণ আমাদের বাড়ির কাছে চলে আসছি এখন। নুরানিকেট, কদমতলা নুরানিকেট ছাড়ে এখন আমরা আছি কদমতলা বাজারের কাছাকাছি। এইখান থেকে সোজা গেলে পিরোজপুর শহর। আর পায়ে আমরা পায়ে ঢুকছি, তো আমরা তো এখন আর শহরে যাবো না, আমাদের বাড়িতেই যাবো। তো এখন বাইরে ঢুকবো, যে এইখান থেকে বাইরে ঢুকা পরে চলে যাব। এরকম রাস্তাটা আরো বেশি ভালো লাগে, যে ছোট হইলেও রাস্তা পাকা তো, আর অনেক ছায়া থাকে, খুব ভালো লাগে। চেষ্টায় গাড়ি ঘোড়া কম চলে, বাট ওই যে যখন দেখা যায় কম চলে দেখা অনেক সময় আছে মোড় গুলা সাবধানতা অবলম্বন করে না, তারা একেবারে মন মতোই গাড়ি করতেছে, মন মতোই তারা। এর জন্য যত তাড়াতাড়ি সম্ভব মনে করেন এইগুলো মানে যত কেয়ারফুলি পারা যায় এগুলা কেয়ারফুলি করা দরকার। আচ্ছা, এই আমার বাড়ি যেতে আর বেশি সময় লাগবে না, আর অল্প কিছু সময়, কয়েক মিনিটের ব্যাপার। এখান থেকে গেলে সর্বোচ্চ আর 5 মিনিট লাগবে। এখন এইখান থেকে ওরা আস্তে আস্তে, যাই হোক, গ্রামের অন্যতম একটা ঐতিহ্য যে আমাদের গ্রামে খাল আছে, এই খালগুলো একেবারে নদী থেকে উঠে আসে বা খালের পাশ নিয়ে রাস্তা। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ।